Assalamualaikum. Today's topic is multiple choice question and it is taken from part 3 Cambridge Book-18 Test-2. Let's start. আচ্ছা, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পার্ট 3 তে সাধারণত কি হয়, দুজন এবং তিনজন স্পিকার থাকে, তাদের কোনো একটা টপিকের উপর কনভারসেশন চলতে থাকে, এই কনভারসেশনের উপরে আসলে এই কোয়েশ্চেন্সগুলো করা হয়। দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেন্সগুলো ভালো করে বোঝা, অ্যাট দ্য সেম টাইম এই অপশনসগুলোকে ভালো করে বুঝে নেওয়া। যখন আপনাকে আসলে পার্ট 3 শুরু হওয়ার আগে যে সময়টুকু দেওয়া হবে, এর মধ্যে যতটা সম্ভব আপনি কোয়েশ্চেনগুলো পড়বেন এবং কোয়েশ্চেন পড়া শেষ হলে আপনি অপশনের কি ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে রাখবেন এবং টাইমটাকে খুব দ্রুত ইউজ করার প্র্যাকটিসটা আসলে বাসায় যখন আপনি এখন প্র্যাকটিস করছেন, এটা বারবার করতে হবে। এটা এখন তো কোনো ম্যাজিক না যে আপনি একজনের ইউটিউব একজনের অডিওটা শুনে ফেলেন, সে আপনাকে টিপস অ্যান্ড ট্রিক্স দিল এবং আপনি একদম সব কিছু শিখে ফেললেন। এখানে কোনো ম্যাজিক নেই। আমার ক্লাসটা শুধুমাত্রই একটা টপিক নেওয়া হয়েছে, এখানে ডিসকাস করছি, এটা আসলে কতটা সম্ভব ইজিলি বুঝিয়ে দেওয়া যায় আপনাদেরকে, এটা করছি, কিন্তু বাকি কাজটা কিন্তু আপনার। চলুন শুরু করা যাক। হোয়াই ডু দ্য স্টুডেন্টস থিঙ্ক দ্য লাকি ইরাপশন অফ 1783 ইজ সো ইম্পর্টেন্ট? এখানে বলা হচ্ছে যে হোয়াই ডু দ্য স্টুডেন্টস, খেয়াল করছেন যেখানে স্টুডেন্টসদের কথা বলা হচ্ছে, তার মানে আমাদের অডিওতে একজনের বেশি স্টুডেন্টস বা স্পিকার সেখানে থাকবে। বলা হচ্ছে যে কেন আসলে তারা মনে করে যে লাকি ইরাপশন অফ 1783 যে লাকি ইরাপশনটা হয়েছিল, অগ্নুৎপাত হয়েছিল, সেটা কেন ইম্পর্টেন্ট। আমাদের কি ওয়ার্ড হচ্ছে কেন স্টুডেন্টস মনে করে সো ইম্পর্টেন্ট, হ্যাঁ, কেন খুব গুরুত্বপূর্ণ মনে করছে। নাম্বার এ বলছে ইট ওয়াজ দ্য মোস্ট সিভিয়ার ইরাপশন ইন মডার্ন টাইমস, এটা সবচেয়ে মারাত্মক অগ্নুৎপাত ছিল মডার্ন টাইমসে। তারপর বলছে ইট লেড টু দ্য ফর্মাল স্টাডি অফ ভলকানোস, এটা আসলে এই ইরাপশন থেকে আসলে ফর্মাল প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় ভলকানোসের উপরে। ওকে, ইট হ্যাড আ প্রোফাউন্ড ইফেক্ট অন সোসাইটি, এবং এর ইরাপশনটা যে ঘটে, এটা প্রোফাউন্ড মানে ব্যাপক একটা সোসাইটিতে ব্যাপক প্রভাব ফেলে। তার মানে এই তিনটা কারণের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ওকে, নাম্বার 22 বলছে অ্যাডামকে আসলে এখানে কোয়েশ্চেন খেয়াল করতে হবে, অ্যাডামকে কোন জিনিসটা সারপ্রাইজড করেছে, অবাক করে দিয়েছে। অ্যাবাউট অবজারভেশনস মেড অ্যাট দ্যাট টাইম, দ্যাট মিনস অ্যাট দ্যাট টাইম কোন টাইম? এই যে 1783-তে যে ইরাপশনটা হয়, সেই সময় যে পর্যবেক্ষণ করা হয় এই ব্যাপারে, সেই ব্যাপারে আসলে অ্যাডামের কোন পয়েন্টে সে আসলে অবাক হয়েছিল, সারপ্রাইজড হয়েছিল। দ্য নাম্বার অফ প্লেসেস, সংখ্যা, জায়গার সংখ্যার উপরে, প্রডিউসিং দেম বলতে এখানে কি বোঝানো হচ্ছে, দ্যাট মিনস অবজারভেশনসকে বোঝানো হচ্ছে। পর্যবেক্ষণগুলো আসলে যেসব জায়গায় জায়গায় করা হয়েছিল, এই সংখ্যার উপরে সংখ্যাটা দেখে আসলে অ্যাডাম সারপ্রাইজড হয়েছে। কন্ট্রাডিকশনস ইন দেম, অ্যাগেন দেম মানে এই অবজারভেশনসগুলোর মধ্যে আসলে কন্ট্রাডিকশন আছে, মতের মিল বা একটার সাথে একটা মিল নেই, মতানৈক্য রয়েছে। দ্য ল্যাক অফ সায়েন্টিফিক ডাটা টু সাপোর্ট দেম। ওকে, ল্যাক অফ সায়েন্টিফিক ডাটা, দ্যাট মিনস যে অবজারভেশনসগুলো এসছে, হাতে এসেছে, সেগুলোর মধ্যে যে ডাটাগুলো ছিল সেগুলো আসলে সায়েন্টিফিক্যালি প্রুভেন হয়তো ছিল না। দ্যাট মিনস দ্য ল্যাক অফ সায়েন্টিফিক, বৈজ্ঞানিক ইনফরমেশনের একটা অভাব ছিল, বৈজ্ঞানিক ডাটার অভাব ছিল টু সাপোর্ট দেম। ওকে, অ্যাকর্ডিং টু মিশেলের মতে বা মিশেল অনুসারে, হোয়াট ডিড দ্য কন্টেম্পোরারি সোর্সেস লাকি হেজ সম্পর্কে সেই সময়ের সোর্সেসগুলো, যে খবরের যে উৎসগুলো, তারা আসলে কি বলছিল সেটা মিশেল আমাদেরকে বলবে। ওকে, সো লাকি হেজ মানে কি? হেজ মানে হচ্ছে ফগ, হ্যাঁ, কুয়াশা। সো লাকি হেজ সম্পর্কে কন্টেম্পোরারি সোর্সেস কি বলেছিল সেটা আসলে মিশেল আমাদেরকে জানাচ্ছে, যে মিশেল মতে এটা এই তিনটার মধ্যে এই জিনিসগুলো আসলে কন্টেম্পোরারি সোর্সেস আমাদেরকে বলেছিল। নাম্বার এ, পিপল থট ইট ওয়াজ সিমিলার টু অর্ডিনারি ফগ, জনগণ ভাবছিল এটা সিমিলার টু অর্ডিনারি ফগ, সাধারণ যে কুয়াশা হয় সেই কুয়াশার মতোই এটা ছিল। বি বলছে ইট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হেলথ ইস্যুস, বলছে যে এটা আসলে এই লাকি হেজটা হেলথ ইস্যু সৃষ্টি করেছিল, দ্যাট মিনস স্বাস্থ্যগত ঝুঁকি সাথে সম্পর্কিত ছিল। ইট কমপ্লিটলি ব্লকড আউট সান ফর উইকস, এটা এই লাকি হেজটা সানকে ব্লক করে রেখেছিল, দ্যাট মিনস সূর্যকে ঢেকে রেখেছিল ফর উইকস।
কয়েক সপ্তাহ ধরে এটা ঢেকে রেখেছিল। ওকে, অ্যাডাম কারেক্টস মিশেল ওয়েন শি ক্লেমস দ্যাট বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এখানে অ্যাডামস কারেক্ট করে দিয়েছে মিশেলকে। কি ব্যাপারে? যখন মিশেল আসলে দাবি করলো যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন came to the wrong conclusion about the cause of the haze. সো বলছে যে না, কেম টু দ্য রং কনক্লুশন অ্যাবাউট দ্য কজ অফ দ্য হেজের কারণটা কি, এই কারণ সম্পর্কে আসলে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কনক্লুশনটা করেছিল, যে রেজাল্টটা দিয়েছিল সেটা আসলে রং ছিল। নাম্বার বি বলছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ওয়াজ দ্য প্রথম ছিল টু আইডেন্টিফাই দ্য রিজন ফর দ্য হেজের কারণটা কি, এই কারণটা প্রথম কে আইডেন্টিফাই করে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনটা কে বলে? মিশেল বলে। ওকে, এবং এটাকে কারেকশন করে দেয় আসলে কোন তথ্যটা আসলে অ্যাডাম কারেক্ট করে দেয়? সি বলছে সাপোর্টেড দ্য ওপিনিয়ন্স অফ আদার অবজারভার্স অ্যাবাউট দ্য হেজ, এবং মিশেলের মতে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনই অন্যান্য অবজারভারদের যে ওপিনিয়ন্স ছিল হেজ সম্পর্কে, কুয়াশা সম্পর্কে, এটা উনি সাপোর্ট করে। ওকে, 22 and 26 together, which two issues following the lucky eruption surprised the students? ওকে, নিচের কোন দুটি ঘটনা বা কোন দুটি ব্যাপার আসলে স্টুডেন্টস অবাক করে দেয়, এবং এই ঘটনা দুটো কার সাথে রিলেটেড? এই যে লাকি ইরাপশন আমাদের টপিক, এর কথাই বলছে। ওকে, নাম্বার এ, হাউ ওয়াইড স্প্রেড দ্য ইফেক্টস ওয়্যার, হাউ লং লাস্টিং দ্য ইফেক্টস ওয়্যার। তার মানে নাম্বার এ বলছে যে আসলে এর যে ইরাপশন অগ্নুৎপাতের যে প্রভাবটা, এটা কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল বা কতটা ব্যাপক ছিল। লং লাস্টিং সময়ের কথা বলে, কত দিন যাবত বা কত হ্যাঁ মানে কতটা স্থায়ী ছিল আর কি এই সম্পর্কে। দ্য নাম্বার অফ ডেথস ইট কস্ট, এটার কারণে কি পরিমাণ মৃত্যু হয় সেই সংখ্যাটা আসলে তাদেরকে সারপ্রাইজড করে। ওকে, দ্য স্পিড অ্যাট হুইচ দ্য ভলকানিক অ্যাশ কুড স্প্রেড, স্পিড, হ্যাঁ, এটার যে গতিটা ছিল, ভলকানিক অ্যাশ ছড়িয়ে যাওয়ার যে গতিটা, এটা তাদেরকে অবাক করে। হাউ পিপল ইগনোর দ্য ওয়ার্নিং সাইন্স, কিভাবে আসলে মানুষ কি করে ওয়ার্নিং সাইনটাকে আগে থেকে যে সতর্ক বার্তা দেওয়া হয়, সতর্ক সংকেত দেওয়া হয়, সেটা কিভাবে ইগনোর করে। এই পয়েন্টগুলোর কোন দুটা আসলে স্টুডেন্টসকে অবাক করে দেয়? লেটস লিসেন দ্য অডিও অ্যান্ড অ্যাগেন উই উইল ডিসকাস দ্য টপিক। Now listen carefully and answer questions 21 to 26. So, Michelle, shall we make a start on our Now listen carefully and answer questions 21 to 26. So, Michelle, shall we make a start on our presentation? We haven't got that much time left. No, Adam, but at least we've done all the background reading. I found it really interesting. I'd never even heard of the Laki eruption before this. Me neither. I suppose 1783 is a long time ago. But it was a huge eruption, and it had such devastating consequences. I know. It was great there were so many primary sources to look at. It really gives you a sense of how catastrophic the volcano was. People were really trying to make sense of the science for the first time. That's right. But what I found more significant was how it impacted directly and indirectly on political events, as well as having massive social and economic consequences. I know. That should be the main focus of our presentation. The observations made by people at the time were interesting, Reggie. Yeah. I was surprised there were so many weather stations established by that time. So, you can see how the weather changed often by the hour. Right. Writers at the time talked about the Laki haze to describe the volcanic fog that spread across Europe. They all realised that this wasn't the sort of fog they were used to. And, of course, this was in pre-industrial times, so they hadn't experienced sulphur-smelling fog before. No, that's true. Reports from the period blamed the haze for an increase in headaches, respiratory issues and asthma attacks. And they all describe how it covered the sun and made it look a strange red colour. Must have been very weird. It's interesting that Benjamin Franklin wrote about the haze. Did you read that?
He was the American ambassador in Paris at the time. Yeah. At first, no one realised that the haze was caused by the volcanic eruption in Iceland. It was Benjamin Franklin who realised that before anyone else. He's often credited with that, apparently, but a French naturalist beat him to it. I can't remember his name. I'd have to look it up. Then other naturalists had the same idea, all independently of each other. Oh, right. We should talk about the immediate impact of the eruption, which was obviously enormous, especially in Iceland, where so many people died. You'd expect that, and the fact that the volcanic ash drifted so swiftly, but not that the effects would go on for so long, or that 2 years after the eruption, strange weather events were being reported as far away as North America and North Africa. No, I found all that hard to believe too. It must have been terrible, and there was nothing anyone could do about it, even if they knew the ash cloud was coming in their direction. Before you hear the Okay, so why do the students think lucky eruption of 1783 so important? Students কেন এটাকে ইম্পর্টেন্ট সো ইম্পর্টেন্ট ভাবছে, দুজনে আসলে কেন এটাকে ইম্পর্টেন্ট ভাবছে? প্রথমে আসলে কিন্তু আমাদের মিশেল বলল যে আসলে এটা কি ছিল, যে এরকম ইরাপশনের কথা সে কখনোই শুনি নাই। তারপরে মিশেল আবার বলল যে হ্যাঁ, এটা একটা হিউজ ইরাপশন ছিল, সিভিয়ার ইরাপশন ছিল, এবং এটার ডিভাস্টেটিং কনসিকুয়েন্স ছিল, তার মানে মারাত্মক ফলাফলও নিয়ে এসেছিল। সিভিয়ার ইরাপশনের জায়গায় ও বলেছিল যে হিউজ ইরাপশন। ওকে, এটা ঠিক আছে, বাট ইন মডার্ন টাইমসের মধ্যে মোস্ট সিভিয়ার ইরাপশন এমনটা কিন্তু এটা বলেনি। সো দিস ইজ নট আওয়ার আনসার। ওকে, দেন আমাদের অ্যাডাম বলল যে আসলে ফর্মাল স্টাডি অফ ভলকানোস ইট লেড টু দ্য, এখান থেকে আসলে ভলকানো নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা শুরু হয়েছিল। এ সম্পর্কে ডাইরেক্ট না বললেও বললো যে পিপল ওয়ার রিয়েলি ট্রাইং টু মেক সেন্স অফ দ্য সায়েন্স ফর দ্য ফার্স্ট টাইম, তার মানে সায়েন্টিফিক্যালি তারা আসলে এটা নিয়ে পড়াশোনা শুরু করছিল। বাট এটাও আমাদের ইম্পর্টেন্ট না, যখন আসলে মিশেল বললো যে আই ফাউন্ড মোর সিগনিফিক্যান্ট, সো ইম্পর্টেন্ট ও বললো যে মোর সিগনিফিক্যান্ট। হ্যাঁ, আমি এগুলোর থেকেও আসলে মোর সিগনিফিক্যান্ট কিছু খুঁজছি। ওকে, সেটা কি? ও বলছে যে সিগনিফিক্যান্ট এই অর্থে যে এটা আসলে কিভাবে আসলে হাউ ইট ইম্প্যাক্টেড ডাইরেক্টলি অন পলিটিক্যাল ইভেন্টস। প্রথমে কিন্তু পলিটিক্সের কথা বলে যে এই ইরাপশনের কারণে আসলে রাজনৈতিকভাবে কি প্রভাবটা তৈরি হয়, প্লাস ম্যাসিভ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কনসিকুয়েন্স। ও বলে যে ম্যাসিভ সোশ্যাল, ম্যাসিভ মানে হচ্ছে প্রোফাউন্ড। হ্যাঁ, তো ইফেক্টসটা কেমন ছিল? ম্যাসিভ ছিল, ম্যাসিভ ও সিনোনিম ইউজ করে, এবং সোসাইটির জায়গায় ম্যাসিভ সোশ্যাল বলে, এবং ইকোনমিক্যাল ওয়ার্ডটা ইউজ করে, তার মানে অ্যাজ ওয়েল অ্যাজ আরও কিসের উপরে? সোসাইটির উপরে। তখন আসলে অ্যাডাম বলে যে হ্যাঁ, এটাই আমাদের, ইট শুড বি আওয়ার টপিক ফর প্রেজেন্টেশন, শুড বি, এটাই হওয়া উচিত। দ্যাট মিনস দুজনে কিন্তু এই পয়েন্টে এসে এগ্রি করছে, আর এই দুটো কিন্তু দুজন এগ্রি করেনি। মিশেল বলেছে মোর সিগনিফিক্যান্ট আমার কাছে মনে হয় এটা, এবং অ্যাডাম বলে হ্যাঁ, এটাই আমাদের তো হওয়া উচিত। সো যখন পার্ট 3-তে আসলে এরকম এমসিকিউ থাকবে এবং স্পিকার্স 2-3জন থাকবে, যখন বলা হবে স্টুডেন্টস সবাই কি ভাবছে, তখন আসলে দুজনেরই স্পিচটা ভালো করে শুনে বুঝতে হবে কোন পয়েন্টে আসলে দুজনে এগ্রি করছে। ওকে, 22 বলছে যে অ্যাডাম কি, এখানে কথা হচ্ছে মিশেল কি বলছে তা না, অ্যাডাম আসলে অবজারভেশনস যে সেই সময়ের যে পর্যবেক্ষণ করা হয়, যে রিপোর্টগুলো আসে, তার কোন ব্যাপারটা আসলে অ্যাডাম সারপ্রাইজড হয়। প্রথমেই বলে যে আসলে ওর কাছে অবাক লাগে যে ওয়েদার ফোরকাস্টিং করার কি আছে, অনেকগুলো স্টেশনস আছে। ও বলে যে আই ওয়াজ সারপ্রাইজড যে দেয়ার ওয়ার সো মেনি ওয়েদার স্টেশনস এস্টাবলিশড বাই দ্যাট টাইম, যে ওই সময় যে এতগুলো ওয়েদার স্টেশনস, হ্যাঁ, এটা তাকে অবাক করে দেয়। ডাইরেক্টলি বলে যে সো মেনি স্টেশনস, ওয়েদার স্টেশনস। ওকে, সো নাম্বার অফ প্লেসেস। ওকে, 23 বলছে যে মিশেলের, এখানে হচ্ছে মিশেলের অনুসারে, অ্যাডাম কিভাবে সেটা না, মিশেল অনুসারে যে কন্টেম্পোরারি যে সোর্সগুলো ছিল, তারা আসলে লাকি হেজ নিয়ে কি বলে। অল দে বলতে পিপলকে বোঝানো হয় যে দে অল রিয়েলাইজড দ্যাট দিস ওয়াজন্ট দ্য সর্ট অফ ফগ দে ওয়ার ইউজ টু, তার মানে যে ধরনের
ফগ দেখে আর তারা অভ্যস্ত সেই রকম না, কিন্তু এখানে বলছে যে পিপল ভেবেছে যে একই রকম, তারা যেমন অর্ডিনারি কুয়াশা দেখে, সাধারণ কুয়াশা দেখে, এটাও ঠিক লাকি হেজটাও ঠিক তেমন ছিল, কিন্তু মিশেল বলছে যে না, পিপল তারা প্রথম বুঝতেই পারেনি, তারা মনেই করেনি যে এটা একই রকম, তাদের কাছে সিমিলার মনে হয়নি। এখানে সিমিলারের জায়গায় তারা ইউজ করেছে, প্যারাফ্রেজ করেছে যে দিস ওয়াজ ইন দ্য সর্ট অফ ফগ দে ওয়ার ইউজ টু, তারা আসলে যেমনটা অভ্যস্ত ছিল। তার মানে এ হচ্ছে কাঁচা ক্রস। বি বলছে যে ইট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হেলথ ইস্যু। হেলথ ইস্যু নিয়ে কি বললো মিশেল? আরও বললো যে সেই সময় যে রিপোর্টস ফ্রম দ্যাট পিরিয়ড ব্লেমড দ্য হেজকে আসলে দায়ী করে কিসের জন্য? ফর অ্যান ইনক্রিজ ইন হেডেক্স। হেলথ ইস্যু বলতে হেডেক্সে মাথা ব্যথার কথা বলে, দেন রেসপিরেটরি ইস্যুজ শ্বাস প্রশ্বাসের সমস্যার কথা, এবং অ্যাজমা অ্যাটাকসের কথা বলে। সো এটা হচ্ছে আমাদের আনসার, যেটা মিশেল বলে লাকি হেজ সম্পর্কে যে সোর্সগুলো, এই সোর্সগুলো আসলে সোর্সের জায়গায় বলেছে রিপোর্টস, হ্যাঁ, রিপোর্টস অফ দ্যাট টাইম, হ্যাঁ, রিপোর্টস, সোর্স হচ্ছে রিপোর্টস, আর কন্টেম্পোরারি মানে হচ্ছে অফ দ্যাট টাইম, অফ দ্যাট টাইম, কন্টেম্পোরারি হচ্ছে অফ দ্যাট টাইম, আর সোর্সেস হচ্ছে রিপোর্টস অফ দ্যাট টাইম, কন্টেম্পোরারি সোর্সেস। ওকে। আর সি নিয়ে কি বলা হয় যে ও বলে যে হ্যাঁ, সানকে সে ব্লক করে এবং একটা স্ট্রেঞ্জ রেড সান দেখা যায়, কিন্তু উইকস ধরে ব্লক থাকে এমন কোনো কিছু সে বলে না। ইট কাভার্ড দ্য সান অ্যান্ড এটা কি করে, সানকে একটা স্ট্রেঞ্জ টাইপের রেড একটা কালার দেখা যায়। ওকে। 24 বলছে অ্যাডাম কারেক্টস মিশেল। অ্যাকচুয়ালি মিশেল বেঞ্জামিন সম্পর্কে কোনো একটা দাবি করে বা কোনো একটা তথ্য দেয়, তখন অ্যাডাম সেই তথ্যটাকে কারেক্ট করে দেয়। ওকে, সেটা কি? আসলে যখন আসলে অ্যাডাম বলে যে at first no one realized that the haze was caused by the volcanic eruption in Iceland, যে অ্যাডাম বলে যে ভলকানিক ইরাপশনের যে কারণটা আসলে কেউ আসলে এটা জানতো না, কিন্তু তখন আবার মিশেল বলে যে না, ইট ওয়াজ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন হু রিয়েলাইজ দ্যাট বিফোর এনি ওয়ান এলস। তার মানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনে হচ্ছে প্রথম যে আসলে এই রিজনটা আইডেন্টিফাই করতে পারে। ইট ওয়াজ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এটাকে দাবি করে, মিশেল দাবি করে। ওকে, এবং অ্যাডাম এটাকে কারেক্ট করে বলে যে হি ইজ অফেন ক্রেডিটেড উইথ দ্যাট, আসলে ও প্রায় এটা ক্রেডিটটা নিত, কিন্তু আ ফ্রেঞ্চ ন্যাশনালিস্ট বিট হিম টু ইট, কিন্তু একজন ফ্রেঞ্চ ন্যাচারালিস্ট আছে, উনি এটাকে কি করে, বিট করে। দ্যাট মিনস উনি আসলে তার আগেই কারণটা বের করে। তার মানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যে ফার্স্ট, মিশেল অনুসারে এটা ঠিক নয়। সো অ্যাডাম এই বি পয়েন্টটাকে কারেক্ট করে দেয়। ওকে, হুইচ টু ইস্যুস উইথ দ্য ফলোইং ইরাপশন সারপ্রাইজ দ্য স্টুডেন্টস। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে লাকি ইরাপশন নিয়ে যে দুটো ঘটনা স্টুডেন্টসকে সারপ্রাইজ করে। এখানে স্টুডেন্টস বলতে আমরা দেখতে পাই অ্যাডাম এবং মিশেল দুজনেই আসলে অবাক হয়। এখানে মজার বিষয় হচ্ছে যে আসলে সবগুলো পয়েন্ট মোটামুটি ডিসকাস করা হয়, কিন্তু সরাসরি আসলে প্রথমেই সব বলে ফেললেও আসলে আনসারটা আসলে আমাদের পুরোটা শোনার পরে আসলে আমরা ডিসিশনটা নিতে পেরেছিলাম। বুঝতে হবে যে সারপ্রাইজটা আসলে, সারপ্রাইজড কি, সারপ্রাইজড মানে হচ্ছে আনএক্সপেক্টেড, না, আনএক্সপেক্টেড, যেটা আসলে আশা করা হয় না, অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড, ঠিক তো? আচ্ছা, এখন প্রথমেই যখন মিশেল বলছিল যে we should talk about the immediate impact of the eruption which was obviously enormous, যে আমাদের আসলে ইরাপশন, অগ্নুৎপাতের ফলে যে ইফেক্টটা হয়েছিল, প্রভাবটা চেয়েছিল, সেটা তো অবশ্যই কি ছিল, অবভিয়াসলি এনরমাস, তার মানে সেটা অবশ্যই বড় ছিল। সো এটা আনএক্সপেক্টেড না এক্সপেক্টেড। সো এটা আমরা সবাই জানি অগ্নুৎপাত হলে একটা বড় রকমের ক্ষতি হয়, এবং আরও বলে যে সো মেনি পিপল ডাইড, এবং অনেক লোকও আসলে মারা যায়। সো মেনি পিপলস, নাম্বার অফ ডেথ কস্ট, হ্যাঁ, অনেক পিপল মারা যায়, এটা অবাক হওয়ার কিছু নেই, এটা এক্সপেক্টেড। ও তো আগেই বলছে যে ইট ওয়াজ অবভিয়াস, না? সো এটা অবভিয়াস যে এটা এনরমাস ছিল, বড় ছিল, এবং অনেক মানুষও মারা যায়। ওকে, তখন অ্যাডাম বলে যে ইউ উড এক্সপেক্ট দ্যাট, তুমি এটা আশা করতেই পারো, তুমি এটা ভাবতেই পারো, এবং এটা তো জানাই যেতে পারে। এবং আরও বলে যে দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ভলকানিক অ্যাশ ড্রিফটেড সো সুইফটলি, এবং এটাও ক্লিয়ার যে ভলকানিক যে অ্যাশটা এটা ড্রিফট করে মানে ছড়িয়ে যায়, তার মানে স্পিডটা, হ্যাঁ, যে এটা খুব দ্রুত ছড়িয়ে যায়, সো ড্রিফটেড সো সুইফটলি, হ্যাঁ, খুব দ্রুত ছড়িয়ে যায়, এটাও এক্সপেক্টেড, এটা সারপ্রাইজ, অবাক হওয়ার মতো কিছু না।
ওকে, তার মানে এই দুটোই কিন্তু আমাদের অবাক হওয়ার মতো কিছু না। ও বলে যে বাট তুমি এটা এক্সপেক্ট করতে পারো, বাট নট দ্যাট, কিন্তু তুমি নিশ্চয়ই এটা আশা করোনি যে দ্য ইফেক্টস উড গো অন ফর সো লং, এই ইফেক্টসটা যে সো লং, অনেক দিন হতে পারে, সো লং, এরা বলেছে সো লং, সো লং, লং লাস্টিং, এখানে বলেছে সো লং। ওকে, আবার বলে যে তুমি এটা হয়তো ভাবোই না এটা সো লং হতে পারে, অথবা এটা হয়তো অর 2 years after the eruption, strange weather events were being reported as far away as North America and North Africa. বলছে যে 2 years after, 2 বছর পরেও যে এর ইফেক্টটা নর্থ আমেরিকা এবং নর্থ আফ্রিকার মতো ফার অ্যাওয়ে, অনেক দূরে পর্যন্ত যে রিপোর্ট আসছে আবহাওয়ার, সেই রিপোর্টে দেখা যাচ্ছে এত দূর পর্যন্ত এই ভলকানিক ইরাপশনের প্রভাবটা রয়ে গেছে। এই যে তার মানে হচ্ছে ওয়াইড স্প্রেড, দ্যাট মিনস ফার অ্যাওয়ে, এত দূরে, দ্যাট মিনস ব্যাপক, এর বিস্তৃতিটা তো অনেক দূর, এই সম্পর্কে তুমি ভাবুনি। ওকে, নট দ্যাট, হ্যাঁ বলেছে নট দ্যাট। তখন আসলে মিশেল বলে নো, আই ফাউন্ড অল দ্যাট হার্ড টু বিলিভ টু, আমি আসলেই ভাবিনি, এবং আমি আই ফাউন্ড অল দ্যাট হার্ড টু বিলিভ টু, all that hard to believe. Okay, all that hard to believe, all that hard to believe, that means বিশ্বাস করতেই পারছি না, আনএক্সপেক্টেড না, আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, বিশ্বাসই করতে পারছি না, আমি আশাই করতে পারি না, আনএক্সপেক্টেড। সো এটাই কি করেছে, সারপ্রাইজ করে দুজনেই। তার মানে প্রথমে অ্যাডাম এই দুটো কথা বললো, একটা বললো যে সো লং, আর একটা বললো ফার অ্যাওয়ে প্রভাবটা বললো, তার মানে এটা অ্যাডাম বললো এবং মিশেলও বললো যে হ্যাঁ আসলে আমি এটা ভাবতেই পারিনি, অল দ্যাট হার্ড টু বিলিভ, আনএক্সপেক্টেড ছিল, দুটোই কিছু ওদের কাছে অবাক হওয়ার মতো বিষয় ছিল। আচ্ছা, ই সম্পর্কে কি বললো, যে মিশেল বললো যে আসলে যদি ওরা জানতো, হ্যাঁ ওয়ার্নিং সম্পর্কে, তো ও লাইনটা বলেছিল এইভাবে যে there was nothing anyone could do about it even if they knew the ash could coming in their direction, তারা যদি জানতো, যে ওয়ার্নিং যদি জানতো, তাদের আসলে কিছু করার ছিল না। ওকে, সো কিছু যদি করার ছিল না, এটা অবাক হওয়ার মতো কিছু না, এর আগে থেকে জানার বিষয়। ওকে, সো আমাদের আনসার হচ্ছে এ অ্যান্ড বি। আচ্ছা, ইনশাল্লাহ ইউ উইল রিয়েলি গেট আ গুড স্কোর, হোপ ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।